নেইমার নেই, নেই ক্যাসেমিরো, হিশারলিসন, গ্যাব্রিয়েল জেসুস, ফাবিনিও, রবার্টো ফিরমিনিও, থিয়াগো সিলভা, এডারসন, এদের মতো অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও এবারের কোপা আমেরিকা স্কোয়াডে ব্রাজিলে নেই। এত অপরিচিত স্কোয়াড নিয়ে ব্রাজিল সর্বশেষ কবে কোপা আমেরিকা খেলতে গিয়েছে? এটা বেশ ভালোই একটা প্রশ্ন কিন্তু করা যেতেই পারে। আমার কাছে যেটা মনে হয় 2007 সালের কোপাতে ব্রাজিল সর্বশেষ এমন অপরিচিত এবং আনকোর একটা স্কোয়াড নিয়ে গিয়েছিল। তো এতে ব্রাজিল সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ 2007-এর সেই কোপাতে ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনাকে 3-0 গোলে হারিয়ে শিরোপাটা জিতে নিয়েছিল। সো এবারও কি তেমন কিছু হবে কি না, যদি সেটা হয় তাহলে সেটা ব্রাজিলের ফুটবলের জন্যই সবচেয়ে ভালো একটা দিক। সো ব্রাজিলের এবারের কোপায় ট্যাকটিক্স কেমন হতে পারে, ওদের মূল একাদশে কে কে খেলতে পারেন, কাদেরকে খেলানোটা কোচ ডরিভালের জন্য সবচেয়ে বেশি অপটিমাল এবং সবচেয়ে বেশি ফ্রুটফুল, সেটা নিয়ে ডিসকাস করার জন্য আজকে চলে এসেছি। আসুন দেখে নেওয়া যাক। এবারের কোপায় ব্রাজিল কেমন খেলবে, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিকজ এবারের দলটাতে, এবারের স্কোয়াডটাতে যত খেলোয়াড় রয়েছেন, নিশ্চিতভাবে বলা যায় সেই খেলোয়াড়দের মধ্যে অন্তত 60 থেকে 70% খেলোয়াড়ের খেলা নিয়মিত ফুটবল প্রেমীরা সেভাবে দেখেননি। তাই ব্রাজিল কিভাবে খেলতে পারে সেটা নিয়ে প্রেডিক্ট করাটা একটু কঠিনই বটে। তাও আমরা গত কয়েকটা ম্যাচে ব্রাজিলের নতুন কোচ ডোরিভাল কেমন খেলিয়েছেন সেটা দেখে একটা জিনিস অন্তত আঁচ করতে পারি যে ব্রাজিল মোটামুটি আক্রমণ নির্ভর ফুটবলই খেলবে। 4-3-3 ফরমেশনে বা 4-2-4 ফরমেশনে তাদের আক্রমণাত্মক ছন্দটাই বজায় রাখতে চাইবে ব্রাজিল। সো 4-3-3 ফরমেশনের কথায় যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে গোল পোস্টের নিচে অবধারিতভাবে থাকছেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। গত কয়েক বছর ধরে এই জায়গাটার জন্য অ্যালিসনকে যার সাথে যুদ্ধ করতে হতো, ম্যানচেস্টার সিটির সেই গোলকিপার এডারসন এবার ইনজুরির কারণে স্কোয়াডেই নেই। তাই মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে অ্যালিসনের কাছ থেকে এই জায়গাটা ছিনিয়ে নেওয়ার জন্য অন্য কোনো গোলকিপার নেই। সো অ্যালিসন ইজ গোয়িং টু স্টার্ট অ্যাজ দি নাম্বার ওয়ান অফ দিস ব্রাজিল টিম। এখন আসা যাক ডিফেন্সের ব্যাপারে। গত কয়েক বছর ধরে ব্রাজিলের ডিফেন্স বলতেই আমরা মার্কিনিওস, থিয়াগো সিলভা, দানিলো, মার্সেলো, দানি আলভেজ এইসব পরিচিত নামগুলোকে দেখে এসেছি। বাট এবারের কোপাতে আমরা অত বেশি পরিচিত নাম দেখব না। লেফট ব্যাক হিসেবে থাকবেন এফসি পোর্তোতে খেলা ওয়েন্ডেল। ওয়েন্ডেলের খেলা অনেকেই দেখেননি, বিকজ উনি জাতীয় দলের হয়ে খেলেছেনই সর্বোচ্চ 2 থেকে 3টি ম্যাচ। এবং এই দলে ব্রাজিলের যে স্পেশালিস্ট লেফট ব্যাক রয়েছেন, স্পেশালিস্ট লেফট ব্যাক আছেন মাত্র 2 জন। ওই 2 জনের মধ্যে একজন আছেন সেভিয়ায় খেলা গিলেরমো আরানা এবং আরেকজন আছেন ওয়েন্ডেল। সো 2 জনের মধ্যে ওয়েন্ডেলের খেলার সম্ভাবনা অনেক বেশি। আমরা এর আগে মেক্সিকো এবং আমেরিকার এগেনস্টে সম্প্রতি ব্রাজিল যে 2টি ম্যাচ খেলেছে, আমরা কিন্তু সেখানে ওয়েন্ডেলকেই খেলতে দেখেছি। সো হি ইজ গোয়িং টু প্লে ইন দিস প্লেস। চলে আসা যাক রাইট ব্যাকের ব্যাপারে। রাইট ব্যাকে খেলবেন ইয়ান কৌতো, ম্যানচেস্টার সিটির এই রাইট ব্যাক, যিনি কিনা ধারে ম্যানচেস্টার সিটিরই কি বলবো সিস্টার কনসার্ন ক্লাব জিরোনার হয়ে গত সিজনে খেলেছেন এবং বেশ দুর্দান্তই খেলেছেন। সো ইয়ান কৌতো ইজ টেকনিক্যালি গিভিং দি ব্রাজিলিয়ানস হোপ যে দানি আলভেস এবং মাইক অনরা এককালে ব্রাজিলের রাইট ব্যাক জায়গাটাকে যেরকম উজ্জ্বল করে রেখেছিলেন, সেই ঔজ্জ্বল্যটা ইয়ান কৌতো খুব সম্ভবত ধরে রাখবেন। এখন দুই সাইডে এই দুই ফুল ব্যাক থাকলে সেন্টার ব্যাকে কে থাকবেন? সেন্টার ব্যাকে এবার স্কোয়াডে থিয়াগো সিলভা নেই, উনি সম্প্রতি অবসর নিয়েছেন, আপনারা সবাই জানেন। সো থিয়াগো সিলভা নেই। মার্কিনিওস স্কোয়াডে আছেন এবং কোচ ডরিভাল
তাকে দু একটা ম্যাচ খেলাচ্ছেনও, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে 2026 বিশ্বকাপের কথা চিন্তা করে ডরিভালকে এখন থেকেই কিছু চিন্তাভাবনা করা দরকার, এবং সেই চিন্তাভাবনার অন্যতম অংশ হওয়া উচিত যে 2026 বিশ্বকাপে ব্রাজিলের সেন্টার ব্যাক পেয়ারিং কে হবে, এবং সেটা অবশ্যই মার্কিনিওস যে হবেন না সেটা মোটামুটি বোঝাই যায়। ভদ্রলোক গত 2-3 বছর আগে যেরকম ফর্মে ছিলেন এখন তেমন কোনো ফর্মে নেই। সো তাকে দলের মধ্যে জোর করে ঢোকানোটা আমার মনে হয় না ঠিক হবে। সো উনি যদি না খেলেন তাহলে আমার কাছে যেটা মনে হয়, রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক এদের মিলিতাও সম্প্রতি ইনজুরি থেকে ফিরে এসেছেন। সো এদের মিলিতাওর অবশ্যই খেলা দরকার এই পজিশনটায় অ্যাজ আ রাইট সেন্টার ব্যাক, এবং তার সঙ্গে খেলা দরকার ইউভেন্তুসের ব্রেমারের। অনেক সময় আমরা এই জায়গাটাতে পিএসজির সেন্টার ব্যাক লুকাস বেরালদোকে খেলতে দেখছি। বেরালদো ইজ আ ভেরি ট্যালেন্টেড সেন্টার ব্যাক, লেফট ফুটেড সেন্টার ব্যাক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট ব্রেমার ইজ ইভেন বেটার। জুভেন্টাস গত 1-2 বছর ধরে তেমন ঔজ্জ্বল্য ছড়াতে পারছে না, কিন্তু ওই অনুজ্জ্বল দলটার মধ্যেও যে দুই একটা খেলোয়াড় একটু পজিটিভ সাইন দেখাচ্ছেন তাদের মধ্যে একজন হলেন গিয়ে ব্রেমার। সো আমার কাছে যেটা মনে হয়, দিস ইজ গোয়িং টু বি ব্রাজিলস পারফেক্ট ব্যাক লাইন ফর দিস কোপা, যে লেফট ব্যাকে থাকবেন ওয়েন্ডেল, মাঝখানে থাকবেন ব্রেমার এবং এদের মিলিতাও, এবং ডান দিকে থাকবেন ইয়ান কৌতো। এখন আসা যাক তিনজন মিডফিল্ডারের ব্যাপারে। তিনজন মিডফিল্ডারের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় কে থাকবেন? গত কয়েক বছর ধরে এই জায়গাটাতে খেলেছেন কাসেমিরো, এই জায়গাটাতে খেলেছেন ফাবিনিও। হ্যাঁ, সো এইসব খেলোয়াড়রা চোটের কারণে হোক, ইনজুরির কারণে হোক, ফর্মহীনতার কারণে হোক, বা ইউরোপ থেকে চলে গিয়ে অন্য জায়গায় ক্লাব ফুটবল খেলার কারণে চোখের আড়াল হয়ে যাওয়ার কারণে হোক, তারা কেউই এবারের স্কোয়াডে নেই। যারা আছেন তাদের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে খেলার জন্য সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন আমার কাছে মনে হয় ডগলাস লুইস। ডগলাস লুইস গত সিজনে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত খেলেছেন এবং অ্যাস্টন ভিলার মতো ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন। সো হি কাইন্ড অফ ডিজার্ভস দিস প্লেস অ্যাজ আ সলো ডিফেন্সিভ মিডফিল্ডার। আমার কাছে যে জিনিসটা মনে হয়, যদিও ডগলাস লুইস ছাড়াও জোয়াও গোমেজ বলে একজন মিডফিল্ডার রয়েছেন, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে খেলেন, তাকেও কোচ ডরিভাল বেশ কয়েকটা ম্যাচে খেলাচ্ছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তার থেকে ডগলাস লুইস ইজ গোইং টু বি ভেরি এফেক্টিভ ইফ হি ইজ প্লেসড ইন দিস ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন। সো ডগলাস লুইসের সামনে দুজন যে মিডফিল্ডার থাকবে, আমার দৃষ্টিতে দুজনের মধ্যে একজনের ভূমিকা থাকা দরকার বক্স টু বক্স, যিনি কিনা ডগলাস লুইসকে ডিফেন্সিভলি কাজে সাহায্য তো করবেই, প্লাস সামনেও এগিয়ে গিয়ে আক্রমণ ভাগের খেলোয়াড়দের সঙ্গে সাহায্য সহযোগিতা করবে এবং সময় মতো ডি বক্সে ক্রাশ করে গোল করে দিয়ে আসবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, এই ভূমিকার জন্য ব্রুনো গিমারেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং গিমারেসের পাশে অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে লুকাস পাকেতার খেলার সম্ভাবনা সবচাইতে বেশি। লুকাস পাকেতা ব্রাজিলের হয়ে যখনই খেলেন মোটামুটি শাইন করেছেন, আমরা এর আগেও দেখেছি। নেইমার যখন খেলেননি, নেইমারের জায়গায় তাকে কখনো কখনো 10 নম্বর জার্সিও দেওয়া হয়েছে। দ্যাট বেসিক্যালি সিগনিফাইজ ইজ ইম্পর্টেন্স ইন দ্য হোল টিম। সো লুকাস পাকেতাকে আমার মনে হয় না বসানোর সাহস দেখাবেন কোচ ডরিভাল, বাট গত কয়েক মাসের ফর্ম যদি আমরা দেখি লুকাস পাকেতার, হি ইজ নট ইন আ গুড ফর্ম। সো লুকাস পাকেতাকে ব্রাজিলের হয়ে আলো ছড়ানো শুরু করতে হবে, যেহেতু এই দলটাতে নেইমার নেই, এই দলটাতে কাসেমিরো নেই, এই দলটাতে থিয়াগো সিলভা, এডারসনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নেই। সো দিস ইজ দেয়ার চান্স টু শাইন, এবং এবারই কিন্তু লুকাস পাকেতার মতো খেলোয়াড়দের সর্বশেষ সুযোগ যে 2026 সালের বিশ্বকাপে যে ব্রাজিল তাদের উপরে ভরসা করতে পারে, এটা প্রমাণ করার সর্বশেষ সুযোগ কিন্তু লুকাস পাকেতার সামনে। এখন এই তিনটা মিডফিল্ডারের বাইরে ব্রাজিলের আরও যেসব মিডফিল্ডারগুলো রয়েছেন, আমি একটু আগে জোয়া গোমেজের কথা তো বললামই, বাট আরেকজন মিডফিল্ডারের কথা না বললেই নয়, সেটা হলো ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতার জায়গায় যদি এদের দুজনের মধ্যে যদি কেউ একজন খারাপ ফর্মে থাকেন, তাহলে আটালান্টার একজন মিডফিল্ডার রয়েছেন এডারসন। এবার আটালান্টার হয়ে উনি ইউরোপা লিগ জিতেছেন এবং তিনি দুর্দান্ত একজন বল উইনার। সো ডগলাস লুইস ডিফেন্সিভ মিডফিল্ডের থেকে পেছন থেকে গেমটাকে ক্রিয়েট করতে পারবেন, পাসের মাধ্যমে টোটাল খেলাটাকে উনি কন্ট্রোল করতে পারবেন। সো ডগলাস লুইসের জায়গায় যদি আমরা এই আটালান্টার এডারসনকে নিয়ে আসি, যিনি কিনা একই সঙ্গে ডগলাস লুইসকে ডিফেন্সিভলি সাহায্য করতে পারবেন এবং সামনে থাকা আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে স্বাধীনভাবে খেলতে সহায়তা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটার কথা ব্রাজিলের কোচ ডরিভাল
ভালো মতো চিন্তা করতে পারেন। বাট আলোচনা সাপেক্ষে আমার কাছে যেটা মনে হচ্ছে, এডারসনকে হয়তো বা এখনই মূল একাদশে খেলানো হবে না, লুকাস পাকেতাই খুব সম্ভবত এখানে খেলবেন। এখন আসা যাক আক্রমণ ভাগের ব্যাপারে। নেইমার যেহেতু নেই, এই দলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রাফিনিয়া তিনজনের ভূমিকায় অনেক বেশি। ভিনিসিয়াস জুনিয়র যথারীতি লেফট উইংয়ে খেলবেন, উনি রিয়াল মাদ্রিদে যে ধরনের পজিশনে খেলেন আমরা ধরে নিচ্ছি তিনি হয়তোবা ওই পজিশনে ব্রাজিলের হয়ে খেলবেন অ্যাজ আ লেফট উইঙ্গার। রাইট উইংয়ে আমার কাছে রাফিনিয়ার জায়গাটা নিশ্চিত, বিকজ নেইমার না থাকলে গত কয়েক বছরে এই রাফিনিয়াই কিন্তু আক্রমণ ভাগে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন। তাই রাফিনাকে সরিয়ে রাখার কোনো প্রশ্নই আসে না। এখন আসা যাক মেইন স্ট্রাইকার কে খেলবেন। মেইন স্ট্রাইকার গত কয়েক ম্যাচ ধরেই কোচ ডরিভাল রদ্রিগোকে খেলাচ্ছেন এবং তিনি মোটামুটি খেলছেন, অত ভালো খেলছেন না অ্যাজ আ স্ট্রাইকার, বিকজ আমরা সবসময় দেখেছি হি প্লেজ বেটার ওয়েন হি ইজ প্লেসড অন দ্য উইংস। রদ্রিগোকে যখন উইঙ্গার এর মতো করে খেলানো হয়, উইঙ্গার হিসেবে যখন তাকে খেলানো হয়, তখন তিনি অত্যন্ত ভালো খেলতে পারেন। কিন্তু ওনাকে উইঙ্গারে খেলতে দেওয়ার অর্থ হলো ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনহাকে ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনহার মধ্যে যে কোনো একজনকে বেঞ্চে বসিয়ে দেওয়া। আমার মনে হয় না ব্রাজিল এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারে। সো এই দুইজনকে যদি আমরা এই দুই উইংয়ে দিয়ে দিই, তাহলে রদ্রিগোকে অবশ্যই মেইন স্ট্রাইকার হিসাবে খেলতে হবে। এখন একটা কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন দিতে চাই, সেটা হলো গিয়ে 2022 বিশ্বকাপের পর থেকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিলের হয়ে তেমন আলো ছড়াচ্ছেন না। সো ডরিভাল যদি খুব বেশি সাহসী হতে চান, সেক্ষেত্রে উনি ভিনিসিয়াস জুনিয়রকে ড্রপ করে দেখতে পারেন এবং তার জায়গাতে রিয়াল মাদ্রিদেরই নতুন খেলোয়াড় এন্দ্রিককে নামাতে পারেন। এখন এন্দ্রিক ইজ আ প্রপার নাম্বার 9, সে নাম্বার 9 হয়ে খেলতে পারে। তখন লেফট উইংয়ে রদ্রিগোকে কিন্তু আমরা খেলাতে পারি। আমরা কিন্তু দেখেছি রদ্রিগো রিয়াল মাদ্রিদের হয়ে বা ব্রাজিলের হয়ে যখনই সুযোগ পান, তিনি লেফট উইংয়ে যখন যখন খেলার সুযোগ পেয়েছেন বেশ দুর্দান্ত খেলেছেন। সো দ্যাট ক্যান বি আ ভেরি গুড অপশন। আবার যদিও আমি এই জিনিসটা একদমই এক্সপেক্ট করছি না যে ভিনিসিয়াস জুনিয়র, যিনি কিনা সম্প্রতি ব্যালন ডিওর জেতার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন, তার মতো একজন ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখবে ব্রাজিল, এটা আমিও বিশ্বাস করি না। এই কোপাতেই খুব সম্ভবত ভিনিসিয়াস দেখিয়ে দেবেন যে তাকে নিয়ে কেন এত বেশি আশা ভরসা করা হয়। সো এন্দ্রিক খুব সম্ভবত স্টার্ট করছেন না। আমরা মানে ফরওয়ার্ডে রদ্রিগো, ভিনিসিয়াস এবং রাফিনহাকে কিন্তু দেখতে পাচ্ছি। আর একটা কম্বিনেশন ব্রাজিল চেষ্টা করতে পারে, সেটা হলে গিয়ে রদ্রিগোকে উইংয়ে দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে স্ট্রাইকারে নিয়ে আসা। এটা যদি করতে পারে তাহলে হয়তো বা একটা কম্বিনেশন আমরা দেখতে পারি, একটা ইন্টারেস্টিং একটা আউটকাম হয়তো আমরা দেখতে পারি যদি ভিনিসিয়াসকে অ্যাজ আ লোন স্ট্রাইকার খেলানো হয় এবং দুই উইংয়ে যদি রদ্রিগো এবং রাফিনিয়াকে যদি খেলানো হয়। আরেকটা কম্বিনেশনেও কিন্তু ব্রাজিল খেলতে পারে, সেক্ষেত্রে তাদের একটা মিডফিল্ডারকে বসাতে হবে। একটা মিডফিল্ডারকে বসিয়ে তারা যদি এন্দ্রিককে নিয়ে আসে, তাহলে কিন্তু ব্রাজিল অনেকটা 4-2-4 মানে ফরমেশনে খেলবে, যেখানে ডগলাস লুইস এবং ব্রুনো কিমারেস দুজন মিডফিল্ডার থাকবেন। একক স্ট্রাইকার হিসাবে খেলবেন এন্দ্রিক, এবং এন্দ্রিকের ঠিক পেছনে অনেকটা নেইমার গত বিশ্বকাপে যেভাবে খেলেছেন সেই জায়গাটা কিন্তু রদ্রিগোকে দেওয়া যেতে পারে। এবং রাইট উইংয়ে যথারীতি থাকবেন রাফিনিয়া এবং লেফট উইংয়ে থাকবেন যথারীতি ভিনিসিয়াস জুনিয়র। সো এরকম কিছু কিছু কম্বিনেশন আছে, যে কম্বিনেশনগুলো ব্রাজিল চাইলেই এই কোপাতে ট্রাই করতে পারে এবং ইভেনচুয়ালি 2026 সালের বিশ্বকাপে তারা কিভাবে খেলবে সে সম্বন্ধে একটা ট্যাকটিক্যাল ব্লু প্রিন্ট তারা এসব ফরমেশনগুলো ট্রাই এবং টেস্ট করার মাধ্যমে সেগুলো তারা ইভেনচুয়ালি বুঝতে পারবে। তো দেখে নেওয়া যাক ব্রাজিল এই কোপাতে কেমন খেলে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে ব্রাজিলের মেইন একাদশ আপনার কাছে কি বলে মনে হচ্ছে।